সুপ্রিয় বিদ্যার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা আল্লাহর রহমতে বাড়িতে অবস্থান করছো এবং সপরিবারে ভালো আছো ইনশাল্লাহ। তোমাদের দোয়ায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে বাস্তবতা হচ্ছে, তোমাদের মতো এমনকি বিশ্ববাসীর মতো আমরা কেউ স্বাভাবিক জীবনে এখনও ফিরে আসতে পারিনি। তবে প্রচেষ্টা অব্যাহত রয়েছে গোটা বিশ্ববাসীর। ইতিমধ্যে তোমরা জানো যে এই কোভিড-19 করোনা ভাইরাস প্রতিরোধের জন্য প্রতিরোধের জন্য ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে এবং আমাদের বাংলাদেশেও এই ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। যদিও ভ্যাকসিন প্রয়োগের বেশ কিছুদিন পরে এটার কার্যকারিতা শুরু হয়। আশা করি আমরা অতি শীঘ্রই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারব এবং এই কোভিড-19কে মোকাবেলা করতে পারব। দীর্ঘদিন ধরে তোমাদের শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ রয়েছে, এই জন্যে বাসায় তোমরা অবস্থান করে স্বাভাবিকভাবে তোমাদের যে লেখাপড়া সেটা চালিয়ে যাচ্ছ এবং সরকারের নির্দেশনা মোতাবেক এই অনলাইন ভিডিও ক্লাসের ব্যবস্থা করা হয়েছে এবং সেই মোতাবেক নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ এই অনলাইন ভিডিও ক্লাসের ব্যবস্থা করেছেন। এই জন্যে তোমরা তোমাদের স্বাভাবিক লেখাপড়ার পাশাপাশি এই ভিডিও ক্লাসগুলো দেখবা, এটাই আমরা আশা করছি এবং এটা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবা, এটাই আমাদের প্রত্যাশা। আজকে এই অনলাইন ডিজিটাল মাল্টিমিডিয়া ক্লাসে যারা যোগদান করেছ তাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সঙ্গে এই ক্লাস পরিচালনায় রয়েছি আমি প্রফেসর মোহাম্মদ মঈনুদ্দিন, বিভাগীয় প্রধান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, নিউ গভর্নমেন্টের ডিগ্রি কলেজ, রাজশাহী। আজকে আমাদের আলোচনার বিষয় পরিচিতি। বিষয়ের নাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, উচ্চ মাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষ। আমরা আজকে আলোচনা করব দ্বিতীয় পত্র। এই দ্বিতীয় পত্র 2 বর্ষেই পাঠদান করা হয়ে থাকে। এই দ্বিতীয় পত্রের অধ্যায় দ্বিতীয়, পাঠ শিরোনাম দিল্লি সালতানাত যুগ। আজকে আমরা আলোচনা করব সুলতান ইলতুৎমিশ সম্পর্কে। এই দিল্লির সালতানাত যুগ 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই প্রথম দাস বংশের একজন প্রখ্যাত সুলতান ইলতুৎমিশ, যার রাজত্বকাল 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ যে এটি দ্বিতীয় পত্রের একটি ক্লাস এবং দ্বিতীয় অধ্যায়ের একটি ক্লাস, দিল্লি সালতানাত যুগের একটি ক্লাস এবং আজকের আলোচনার বিষয় হচ্ছে সুলতান ইলতুৎমিশ। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ কিছু ছবি। এই ছবিটা হচ্ছে, স্লাইডে আমরা বলছি যে এসো আমরা কিছু ছবি অবলোকন করি। সুলতান ইলতুৎমিশের একটি ছবি দেখা যাচ্ছে এবং সুলতান ইলতুৎমিশের সময়ে যে মুদ্রা প্রচলিত ছিল রূপাইয়া, দুটা
রূপায়ার চিত্র আমরা এখানে দেখছি। আমরা আরও কিছু চিত্র দেখছি। কোয়াতুল ইসলাম মসজিদের একটি চিত্র। এই দুটি মসজিদের চিত্র, দুটি অংশ এখানে দেখা যাচ্ছে। আমরা আরও কিছু চিত্র দেখছি, সেটি হচ্ছে সুলতান ইলতুৎমিশের সময়ের স্থাপত্য। আড়াই দিনকা ঝোপড়া মসজিদ, একটি প্রখ্যাত মসজিদ, সুন্দর মসজিদ, সেটার আমরা চিত্র দেখছি। এবং আরেকটি চিত্র দেখছি কুতুব কমপ্লেক্স, মেহরাউলি, দিল্লি। আজকের পাঠ শেষে তোমরা যেটা জানতে পারবে সেটা হচ্ছে ইলতুৎমিশের পরিচয় সম্পর্কে জানতে পারবে এবং বলতে পারবে। ইলতুৎমিশের সমস্যা সমাধানে গৃহীত ব্যবস্থা ব্যাখ্যা করতে পারবে। এছাড়া ইলতুৎমিশের শাসন ব্যবস্থার বিবরণ দিতে পারবে। দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে ইলতুৎমিশের কৃতিত্ব মূল্যায়ন করতে পারবে। তোমরা জানো এই দাস বংশ হচ্ছে দিল্লি সালতানাতের প্রথম বংশ। এই দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবেক। তিনি এই দাস বংশ প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু এই দাস বংশকে শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করেছিলেন সুলতান ইলতুৎমিশ। এই জন্যে ইলতুৎমিশকে এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয় এবং আজকের ক্লাসে তারই কৃতিত্ব মূল্যায়ন করতে পারবে। এখানে বলে রাখা ভালো যে প্রত্যেক বংশেরই এই দুইজন প্রতিষ্ঠাতা থাকেন। একজন হচ্ছেন নর্মাল ফাউন্ডার, যিনি বংশকে প্রতিষ্ঠা করেন, এবং যিনি বংশকে শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠাতা করেন তিনি হচ্ছেন রিয়েল ফাউন্ডার বা প্রকৃত প্রতিষ্ঠাতা। এরকমই দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন নর্মাল ফাউন্ডার বা সাধারণ প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবেক, এবং প্রকৃত বা রিয়েল ফাউন্ডার বা প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয় ইলতুৎমিশকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সুলতান ইলতুৎমিশের আরেকটি চিত্র এখানে দেখছি। তার জীবনী সম্পর্কে আজকে আমরা আলোকপাত করব, তার শাসনকাল সম্পর্কে আলোকপাত করব। আমরা প্রথমে আলোচনা করছি সুলতান ইলতুৎমিশের পরিচয় সম্পর্কে। জন্ম সম্পর্কে বলা যায় শামসুদ্দিন ইলতুৎমিশ তুর্কিস্তানের ইলবারি গোত্রের অভিজাত পরিবারে 1180 সালে জন্মগ্রহণ ও 1236 সালে পরলোক গমন করেন। তাকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, যেটা আমরা আগেই উল্লেখ করেছি যে প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়, কী জন্যে বলা হয়। কৃতদাস তার রাজত্বকালের একটি উল্লেখযোগ্য অংশ। জ্যেষ্ঠ ভ্রাতাগণ, ইলতুৎমিশের জ্যেষ্ঠ ভ্রাতাগণ ঈর্ষান্বিত হয়ে শামসুদ্দিনকে কৃতদাস ব্যবসায়ীর নিকট বিক্রি করলে ব্যবসায়ী তাকে বোখারার কাজীর নিকট আবার বিক্রি করেন। এখানে উল্লেখ্য যে সেই সময় মানুষ দাস হিসাবে ক্রয় বিক্রয় করা হতো। সেই সুবাদেই এই শামসুদ্দিনকে, তিনি দেখতে অত্যন্ত সুন্দর ছিলেন এবং ঈর্ষান্বিত হয়ে তার বড় ভাইয়েরা কৃতদাস ব্যবসায়ীদের নিকট বিক্রি করে দেন এবং সেই ব্যবসায়ী আবার বোখারার একজন কাজীর নিকট বিক্রি করে দেন। এরপরে তাকে দিল্লি নিয়ে আসা হয়। সেখানে তাকে কুতুবউদ্দিন আইবেক আবার কিনে নেন। কুতুবউদ্দিন আইবেক তার যোগ্যতায় খুশি হয়ে তাকে শারজান্দার, দিল্লি সালতানাতের একটি পদ, শার
জান্দার বা প্রধান প্রহরী হিসেবে নিয়োগ দেন। কঠোর পরিশ্রমের দ্বারা তিনি আমির শিকার এবং পরে গোয়ালিয়রের আমির হিসেবে উন্নীত হন। আইবেক তার কন্যাকে ইলতুৎমিশের সাথে বিয়ে দেন। যিনি নর্মাল ফাউন্ডার ছিলেন এই কুতুবউদ্দিন আইবেক খুশি হয়ে এই ইলতুৎমিশকে জামাতা হিসাবে গ্রহণ করেন, অর্থাৎ তিনি তার কন্যাকে ইলতুৎমিশের সাথে বিবাহ দেন। কুতুবউদ্দিন আইবেকের মৃত্যুর পর তার পুত্র শাসনভার গ্রহণের অযোগ্য প্রমাণিত হলে তুর্কিরা 1211 খ্রিস্টাব্দে এই শামসুদ্দিন ইলতুৎমিশকে সুলতান হিসেবে মনোনীত করেন। 1229 খ্রিস্টাব্দে আব্বাসীয় খলিফা মুনতাসির বিল্লাহ ইলতুৎমিশকে সুলতানি আজম উপাধি দেন। এই সময় আব্বাসীয়রা কেন্দ্রীয় খলিফা হিসাবে দায়িত্ব পালন করতেন। এই আব্বাসীয় খলিফা মুনতাসির বিল্লাহ 1229 খ্রিস্টাব্দে ইলতুৎমিশকে একটি বিশেষ উপাধি সুলতানি আজম উপাধি দেন। তার প্রাথমিক সমস্যা সম্পর্কে বলা যায় যে ইলতুৎমিশ ক্ষমতা গ্রহণ করে বেশ কিছু সমস্যার সম্মুখীন হন। যেমন প্রথমে আরাম শাহের অকর্মণ্যতার জন্য সর্বত্র বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয়। কুতুবউদ্দিন আইবেকের মৃত্যুর পর তার পুত্র মতান্তরে, ভ্রাতা মতান্তরে কেউ নয়, এই আরাম শাহ সিংহাসনে আরোহণ করেন। তার নাম যেমন আরাম শাহ ছিল, কাজের সঙ্গেও এটা সম্পর্কিত ছিল। তিনি আরাম আয়েশ পছন্দ করতেন। তার এই অকর্মণ্যতা, তার অযোগ্যতার জন্যই সাম্রাজ্যব্যাপী বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়, যেটা শামসুদ্দিন ইলতুৎমিশের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ত, স্বাধীনতা ঘোষণা করে নাসিরউদ্দিন কুবাজা পাঞ্জাব দখলে তৎপরতা। সেই সময় কুতুবউদ্দিন আইবেকের বিশ্বস্ত তিনজন ব্যক্তি ছিলেন। একজন শামসুদ্দিন ইলতুৎমিশ, একজন নাসিরউদ্দিন কুবাচা, অন্যজন হচ্ছেন তাজউদ্দিন ইয়ালদুস। যদিও শামসুদ্দিন ইলতুৎমিশ ক্ষমতা লাভ করেন তুর্কি আমিরদের প্রচেষ্টায়, কিন্তু অন্য দুইজন যে কুতুবউদ্দিন আইবেকের সহচর ছিলেন নাসিরউদ্দিন কুবাচা, এই নাসিরউদ্দিন কুবাচা পাঞ্জাব দখলের জন্য তিনি তৎপর হয়ে ওঠেন, যা শামসুদ্দিন ইলতুৎমিশের জন্য একটি বড় সমস্যা হয়ে দেখা দেয়। তৃতীয়ত, গজনির শাসনকর্তা তাজউদ্দিন ইয়ালদুস, যার সম্পর্কে আমরা একটু আগেই বললাম যে কুতুবউদ্দিন আইবেকের 3 সহচরের একজন, এই তাজউদ্দিন ইয়ালদুস ভারত অধিকার করার চেষ্টা করেন, অর্থাৎ তিনি সালতানাত গ্রহণের জন্য অত্যন্ত তৎপর হয়ে ওঠেন এই গজনির শাসনকর্তা তাজউদ্দিন ইয়ালদুস। এরপরে বাংলার শাসনকর্তা আলীবর্দী খলজি। আলীবর্দী খলজি সুলতান আলাউদ্দিন উপাধি ধারণ করে স্বাধীনতা ঘোষণা। উল্লেখ্য যে কুতুবউদ্দিন আইবেকের রাজত্বকালে বখতিয়ার খলজি বাংলা বিজয় করেন। এই বখতিয়ার খলজিরই একজন পরবর্তী উত্তরাধিকারী আলীবর্দী খলজি বাংলার শাসক ছিলেন। এই বাংলার শাসনকর্তা তিনি সুলতান আলাউদ্দিন উপাধি ধারণ করে স্বাধীনতা ঘোষণা করেন, আর দিল্লি সালতানাতের বিরুদ্ধে তিনি স্বাধীনতা ঘোষণা করেন। এগুলি ছিল তার রাজত্বকালের উল্লেখযোগ্য সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য
সমস্যা সমাধানের জন্য তিনি কতকগুলো পদক্ষেপ গ্রহণ করেন, যেগুলি আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব। প্রথমত, তিনি আমিররা এই সময় বিদ্রোহ করলে, আমির উমরারা বিদ্রোহ করলে এই আমিরদের বিদ্রোহ দমন তার প্রথম কার্যাবলী। এবং ইলতুৎমিশ বিদ্রোহী আমিরদের দমন করে বদাউন, অযোধ্যা, বেনারস, সিয়ালিক সহ বিভিন্ন অঞ্চলের উপর আধিপত্য প্রতিষ্ঠা করেন। এরপরে তাজউদ্দিন ইয়ালদুজের তিনি পতন ঘটান। গজনি থেকে বিতাড়িত হয়ে তাজউদ্দিন ইয়ালদুজ লাহোরে এসে নাসিরউদ্দিন কুবাচাকে পরাজিত করে পাঞ্জাব দখল করেন। নাসিরউদ্দিন কুবাচা সম্পর্কে আমরা উল্লেখ করেছি। ইলতুৎমিশ 1215 খ্রিস্টাব্দে একটি অভিযান পরিচালনা করে ইয়ালদুজকে পরাজিত ও বন্দী করেন। বদাউনে বন্দী থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এরপরে তিনি নজর দেন নাসিরউদ্দিন কুবাচার দিকে। নাসিরউদ্দিন কুবাচার পতন সম্পর্কে বলা যায়, তাজউদ্দিনকে পরাজিত করে শামসুদ্দিন ইলতুৎমিশ 1217 খ্রিস্টাব্দে মানসেরার যুদ্ধে নাসিরউদ্দিন কুবাচাকে পরাজিত করলে নাসিরউদ্দিন কুবাচা পালিয়ে সিন্ধু যান। সিন্ধুতে তিনি আশ্রয় গ্রহণ করেন। 1228 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ সিন্ধু অভিযান করলে পরাজিত হন নাসিরউদ্দিন কুবাচা এবং সিন্ধু নদীতে ডুবে তিনি মৃত্যুবরণ করেন। ফলে ইয়ালদুজ এবং নাসিরউদ্দিন কুবাচার সমস্যা সুলতান ইলতুৎমিশ এভাবেই সমাধান করেন। এরপরে তার আরেকটি বড় প্রবলেম বা সমস্যা ছিল মঙ্গলদের আক্রমণ। মঙ্গলরাও দুর্ধর্ষ একটি জাতি ছিল। এই মঙ্গলদের এক নেতা হালাকু খান এই আব্বাসীয় বংশকে ধ্বংস করেন 1258 খ্রিস্টাব্দে, যেটা আমরা পরবর্তী কোনো সময়ে জানব। এই মঙ্গলদের আরেকজন নেতা ছিলেন তৈমুর লং। তিনি অত্যন্ত দুর্ধর্ষ ছিলেন। তিনি বিভিন্ন অভিযান পরিচালনা করে অনেক রাজ্যকে ধ্বংস করেন, অনেক রাজাকে হত্যা করেন, অনেক রাজার পুত্রকে হত্যা করেন। এমনকি আমাদের এই ভারতবর্ষেও তিনি একসময় আক্রমণ করে 1398 খ্রিস্টাব্দে তিনি ভারত আক্রমণ করেন এবং এখানে বিরাট একটি ধ্বংসলীলা করেন। যা হোক, এই মঙ্গল আক্রমণকে ইলতুৎমিশ প্রতিহত করেন কিভাবে সেটা আমরা এখন সংক্ষেপে জানব। মঙ্গল নেতা চেঙ্গিস খান, যার বাল্য নাম তিমুচিন, এই মঙ্গল নেতা চেঙ্গিস খানের ধাওয়া খেয়ে খিবারের অধিপতি জালালউদ্দিন শাহ লাহোরে এসে দিল্লি সুলতান ইলতুৎমিশের নিকট রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করলে দিল্লির আবহাওয়া তার পক্ষে উপযোগী নয় বলে প্রত্যাখ্যান করে কৌশলে মঙ্গল আক্রমণ থেকে ভারত তথা দিল্লি সালতানাতকে ইলতুৎমিশ রক্ষা করেন। কারণ এই জালালউদ্দিনকে তিনি যদি আশ্রয় দিতেন, হয়তোবা সেই সময় চেঙ্গিস খান এই অপরাধে সুলতান ইলতুৎমিশকে আক্রমণ করতেন এবং ইলতুৎমিশের সেই সময় হয়তো পতন অবধারিত হতো। যা হোক, তিনি কৌশলে এই জালালউদ্দিনকে আশ্রয় দেওয়া থেকে বিরত থাকেন এবং সৌভাগ্যক্রমে মঙ্গলরা এই
অঞ্চলের আবহাওয়া সহ্য করতে না পেরে অতি শীঘ্রই তারা স্বদেশে প্রত্যাবর্তন করলে ইলতুৎমিশ মঙ্গোল আক্রমণ থেকে রক্ষা পান। বঙ্গে এরপরে আমরা আলোচনা করব বঙ্গে আধিপত্য প্রতিষ্ঠা। সুলতান ইলতুৎমিশ কিভাবে বাংলাদেশ তৎকালীন বঙ্গে তিনি আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন সে সম্পর্কে আমরা এখন সংক্ষেপে জানার চেষ্টা করব। আলীবর্দী খলজি বাংলায় বিদ্রোহী হন, যেটা আমরা আগে উল্লেখ করেছি। 1211 খ্রিস্টাব্দে তিনি নিহত হলে হুসামউদ্দিন ইওয়াজ খলজি সুলতান গিয়াসউদ্দিন উপাধি ধারণ করে বাংলায় পূর্ণ স্বাধীনতা ঘোষণা করে বিহার, ত্রিহুত, উড়িষ্যা জয় করে নিজ নামে খুতবা পাঠ করেন। 1225 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ একটি অভিযান পরিচালনা করলে গিয়াসউদ্দিন সন্ধি করতে বাধ্য হন। তো গিয়াসউদ্দিন আবারও বিদ্রোহী হলে সুলতানের পুত্র নাসিরউদ্দিন মাহমুদ একটি অভিযান করে এই গিয়াসউদ্দিনকে পরাজিত নিহত করেন। নাসিরউদ্দিনের মৃত্যুবরণ করলে খলজিগণ বখতিয়ার উদ্দিন বলকার নেতৃত্বে স্বাধীনতা ঘোষণা করলে ইলতুৎমিশ 1230 খ্রিস্টাব্দে বলকাকে পরাজিত করে বাংলাকে সরাসরি দিল্লির শাসনভুক্ত করেন। প্রিয় বিদ্যার্থীরা, আমরা এক নজরে ইলতুৎমিশের শাসন সম্পর্কে এখন দেখব। ইলতুৎমিশ এখানে আমরা ইলতুৎমিশ তার নামটি বৃত্তাকারে দেখছি। তার যে উল্লেখযোগ্য কার্যাবলীর মধ্যে বিদ্রোহ দমন, যেগুলি আমরা আলোচনা করলাম। এরপরে তিনি প্রশাসক হিসাবে যে যোগ্যতা অর্জন করেন সে সম্পর্কে আমরা দেখব। তিনি যে মুদ্রা প্রবর্তন করেন এবং এটা তার একটা বড় কৃতিত্ব। এরপরে বন্দেগানি চেহেলগান বা 40 চক্র, এই 40 চক্র সম্পর্কেও আমরা তার শাসনকাল আলোচনা করলে জানতে পারি। এরপরে শিল্প সংস্কৃতির সম্পর্কে তার যে অবদান সে সম্পর্কে আমরা তার শাসনকাল আলোচনা করলে জানতে পারব। এছাড়া আমরা যে আগে উল্লেখ করেছি যে তিনি দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন। এই এক নজরে ইলতুৎমিশের শাসন এই স্লাইড থেকে আমরা জানতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইলতুৎমিশের প্রশাসন সম্পর্কে এখন সংক্ষেপে জানার চেষ্টা করব। ইলতুৎমিশ একটি সুগঠিত কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করেন। মোহাম্মদ জুনাইদীয় ফখরুল মুলকের পরামর্শে রাজধানী দিল্লিতে বিভিন্ন দপ্তর তিনি স্থাপন করেন। তিনি অর্থ ও রাজস্ব ব্যবস্থার পুনর্গঠন করে সমগ্র সাম্রাজ্যকে ইক্তায় বিভক্ত করেন এবং যোগ্য ব্যক্তিদের ইক্তাদার নিয়োগ করেন। ইক্তাদারগণ স্ব ইক্তার শান্তি বজায় রাখতেন। উদ্বৃত্ত রাজস্ব তারা কেন্দ্রে প্রেরণ করতেন। ইলতুৎমিশ সাম্রাজ্যের সুষ্ঠু নিরপেক্ষ ন্যায় বিচার ব্যবস্থা প্রবর্তন করেন। জনসাধারণের অভিযোগ শ্রবণ করার জন্য তিনি রাজপ্রাসাদে একটি শিকল বাঁধা ঘণ্টা ঝুলিয়ে রাখতেন, যেটা আমরা মুঘল বংশের ইতিহাস পড়তে গেলে সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকাল আলোচনা করতে গিয়ে এই ধরনের শিকলের ব্যবস্থা তিনি প্রবর্তন করেছিলেন সম্রাট জাহাঙ্গীর, মুঘল সম্রাট। সে সম্পর্কে আমরা জানতে পারব। যা হোক, বিচার প্রার্থীগণ ঘণ্টা বাজিয়ে সুলতানের দৃষ্টি আকর্ষণ করতেন এবং সুলতান তাদের অভিযোগ শ্রবণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতেন।
প্রিয় বিদ্যার্থীরা, তার এক নজরে শাসনকাল আমরা দেখতে গিয়ে একটি টপিক দেখেছিলাম, সেটি হচ্ছে মুদ্রা প্রবর্তন। এখানে একটি মুদ্রার চিত্র দেখছি। সেই সময় মুদ্রা রূপাইয়া নামে পরিচিত ছিল। সুলতান ইলতুৎমিশি সর্বপ্রথম খাঁটি আরবি রৌপ্য মুদ্রার প্রচলন করেন। এটি রূপাইয়া নামে পরিচিত। এটির ওজন ছিল 175 গ্রেন। 175 গ্রেন। প্রিয় বিদ্যার্থীরা, আমরা এখন আলোচনা করব বন্দেগানি চেহেলগান সম্পর্কে। আমরা এক নজরে শাসন ব্যবস্থা দেখতে গিয়ে ইলতুৎমিশের এই বন্দেগানি চেহেলগান তিনি যে প্রতিষ্ঠা করেছিলেন এবং যেটা ধ্বংস করেছিলেন পরবর্তীকালে সুলতান গিয়াসউদ্দিন বলবন, যেটা আমরা গিয়াসউদ্দিন বলবনের রাজত্বকাল আলোচনা করতে গেলে জানতে পারব। যে বন্দেগানি চেহেলগান প্রতিষ্ঠা তার রাজত্বকালের একটি উল্লেখযোগ্য ঘটনা। সুলতান ইলতুৎমিশ দিল্লি সালতানাতের যোগ্য শাসকদের ধারাবাহিক আগমন নিশ্চিতকরণের জন্য 40 জন সাহসী, যোগ্য, দূরদর্শী কৃতদাসদের নিয়ে একটি দল বা সংগঠন প্রতিষ্ঠা করেন। ইতিহাসে সংগঠনকে বন্দেগানি চেহেলগান, বন্দেগানি চেহেলগান তোমরা মনে রাখবা, বন্দেগানি চেহেলগান বা 40 চক্র। এটির আরেকটি নাম ছিল 40 চক্র। এই বন্দেগানি চেহেলগান বা 40 চক্র বলে এই সংগঠনকে। তারা তাদের মেধা ও শক্তি দিয়ে দিল্লি সালতানাতের উন্নয়নে যথেষ্ট অবদান রাখেন। পরবর্তীকালে এই বন্দেগান চেহেলগান থেকেই এই সংগঠনের সদস্যরাই পরবর্তীকালে সুলতানের পদ গ্রহণ করেন। কিন্তু গিয়াসউদ্দিন বলবন নিজে একজন বন্দেগানি চেহেলগানের সদস্য হয়ে এই বন্দেগান চেহেলগান তিনি বিলুপ্ত করেন। প্রিয় বিদ্যার্থীরা, আমরা আরেকটি বিষয় ইলতুৎমিশ, সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের শিল্প সংস্কৃতির যে তিনি একজন একনিষ্ঠ পৃষ্ঠপোষক ছিলেন, এই শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষকতা সম্পর্কে আমরা এখন সংক্ষেপে দেখব। সুলতান ইলতুৎমিশ শিল্প সংস্কৃতির একজন একনিষ্ঠ পৃষ্ঠপোষক ছিলেন, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। ঐতিহাসিক মিনহাজ সিরাজ ও আউফি কবি রুহানি মালিক তাজউদ্দিনের পৃষ্ঠপোষক ছিলেন। সুফি বাহাউদ্দিন জাকারিয়া, শেখ জালালউদ্দিন তাবরিজি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সাথে তার সম্পর্ক ছিল। এরা এই শামসুদ্দিন ইলতুৎমিশের পৃষ্ঠপোষক ছিলেন। কুতুব মিনার নির্মাণ সম্পর্কে আমরা এখন সংক্ষেপে বলছি। কুতুব মিনারের কাজ সম্পন্ন করেন, যেটা এই কুতুব মিনার দিল্লির একটি অনন্য অসাধারণ স্থাপত্য নিদর্শন, যেটার কাজ শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবেক এবং এটি নির্মাণ কাজ শেষ করেন এই শামসুদ্দিন ইলতুৎমিশ। কুতুব মিনারের কাজ সম্পন্ন করেন শামসুদ্দিন ইলতুৎমিশ। কুতুবউদ্দিন আইবেক নির্মিত কোয়াতুল ইসলাম ও 2.5 দিনকা ঝোপড়া মসজিদ পুনর্নির্মাণ করেন শামসুদ্দিন ইলতুৎমিশ, যার চিত্র আমরা প্রথম দিকে দেখেছি। বদাউনে একটি বৃহৎ ঈদগাহ, দিল্লিতে নাসিরিয়া মাদ্রাসা ও অসংখ্য রাস্তাঘাট এবং জনকল্যাণমূলক প্রতিষ্ঠান নির্মাণ করে শামসুদ্দিন ইলতুৎমিশ ইতিহাসে অমর হয়ে আছেন। প্রিয় বিদ্যার্থীরা, আমরা স্লাইডে দুটি চিত্র দেখছি। প্রথমটি হচ্ছে কোয়াতুল ইসলাম মসজিদ, অনন্য অসাধারণ একটি মসজিদ। এরপরে যে কুতুব মিনার সম্পর্কে আমরা বললাম, কুতুব মিনারের কাজ শুরু করেছিলেন
দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক এবং এটা নির্মাণ কাজ শেষ করেন শামসুদ্দিন ইলতুৎমিশ। এই কুতুব মিনার অসাধারণ একটি স্থাপত্য নিদর্শন দিল্লি সালতানাতের, বিশেষ করে দাস বংশের শাসকদের রাজত্বকালের অনন্য অসাধারণ একটি স্থাপত্য নিদর্শন। কুতুব মিনার সম্পর্কে আরও কিছু বলতে গেলে বলা যায় যে কুতুব মিনার ভারতের দিল্লিতে অবস্থিত একটি স্তম্ভ বা মিনার, যা বিশ্বের সর্বোচ্চ ইট নির্মিত মিনার। ইট দিয়ে এটা নির্মিত হয়েছিল। এখন অনেক সুউচ্চ মিনার বা স্থাপত্য তৈরি হচ্ছে কংক্রিট বা আধুনিক উপকরণ দিয়ে, কিন্তু সেই সময় শুধু ইট ব্যবহার করে ইট নির্মিত সর্বোচ্চ মিনার, ইটের দ্বারা তৈরি এরকম মিনার, এত উঁচু মিনার আর পৃথিবীতে কোথাও নেই। এটি কুতুব কমপ্লেক্সের মধ্যে অবস্থিত। ভারতের প্রথম মুসলমান শাসক কুতুবউদ্দিন আইবেকের আদেশে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু হয় 1193 খ্রিস্টাব্দে। তবে মিনারের উপরের তলাগুলোর কাজ সম্পন্ন করেন ফিরোজ শাহ তুগলক। যদিও কুতুব মিনারের প্রাথমিক কাজ সুসম্পন্ন করেছিলেন শামসুদ্দিন ইলতুৎমিশ, এবং এটা উপরের যে মিনারের উপরের তলাগুলোর কাজ সম্পন্ন করেন এই তুগলক বংশের একজন সুনামধন্য শাসক ফিরোজ শাহ তুগলক 1386 খ্রিস্টাব্দে। ভারতীয় মুসলিম স্থাপত্য কীর্তির গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রাচীন নিদর্শন হিসেবে কুতুব মিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এতে কোনো সন্দেহ নেই। এর আশেপাশে আরও বেশ কিছু প্রাচীন এবং মধ্যযুগীয় স্থাপনা এবং ধ্বংসাবশেষ রয়েছে, যা একত্রে কুতুব কমপ্লেক্স হিসেবে পরিচিত। প্রখ্যাত সুফি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে এর নামকরণ করা হয়। কুতুবউদ্দিন আইবেক যদিও এটার নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু এই কুতুবউদ্দিনের নাম অনুসারে এই মিনারের নাম কুতুব মিনার করা হয় নাই। এটার নামকরণ করা হয়েছিল সেই সময়ের প্রখ্যাত সুফি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে এর নামকরণ করা হয়। আবারও আমরা কুতুব মিনারের দুটি চিত্র, অনন্য সাধারণ যে কুতুব মিনার, তার দুটি চিত্র আমরা এই স্লাইডে দেখছি। প্রিয় বিদ্যার্থীরা, আমরা এবারে যে তাকে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন এবং কারা বলছেন সে সম্পর্কে সংক্ষেপে জানার চেষ্টা করব। প্রখ্যাত ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ সুলতান ইলতুৎমিশকে নিঃসন্দেহে মামলুক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা এবং স্ট্যানলি ল্যান্ডপোল সত্যিকারের প্রতিষ্ঠাতা বলে অভিহিত করেছেন। কুতুবউদ্দিন আইবেকের মৃত্যুর পর সুলতান আরামশাহের দুর্বলতার সুযোগে অভিজাতবর্গ আমির উমরাদের বিদ্রোহ সাম্রাজ্যের বিশৃঙ্খলার মধ্যে দায়িত্ব গ্রহণ করে বিদ্রোহ দমন করে দিল্লি সালতানাতকে ঐক্যবদ্ধ করে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন এই শামসুদ্দিন ইলতুৎমিশ। সুলতান নিজের দূরদর্শিতা, সাহস, দৃঢ়তা, বিচক্ষণতা, কর্মদক্ষতার মাধ্যমে সকল সমস্যার সমাধান করে দিল্লি মুসলিম সালতানাতকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠা করেন। তাই তাকে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। প্রিয় বিদ্যার্থীরা, এখানে আমরা একটি চিত্র দেখছি। চিত্রটিতে হচ্ছে ইলতুৎমিশের কবর, তার সমাধিসৌধের অনন্য সাধারণ চিত্র। আমরা এবারে আজকের পাঠের
মূল্যায়নে যাব। মূল্যায়ন হচ্ছে কিছু এখানে প্রশ্ন আমরা দেখাবো, তোমরা উত্তর খুঁজে বের করবে। উত্তরও আমরা দিয়ে দিব, তবে একটু পরে। প্রথম প্রশ্নটা হচ্ছে ইলতুৎমিশের জন্মস্থান কোথায়। আমরা প্রথমে কিন্তু তার পরিচয় সম্পর্কে আলোকপাত করতে গিয়ে বলেছিলাম, নিশ্চয়ই তোমাদের সেটি মনে আছে, কিন্তু মনে না থাকলেও বা মনে থাকলেও এটা মিলিয়ে নাও। উত্তর হবে তুরস্ক, ইলবারি তুর্কি। ইলবারি তুর্কি। পরবর্তী প্রশ্ন, দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? কিছুক্ষণ আগে আমরা এ সম্পর্কে আলোচনা করেছি, অবশ্যই তোমরা বলতে পারবে, তবু উত্তরটি মিলিয়ে নাও। সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সুলতান ইলতুৎমিশের উপাধি কি? এই উপাধি দিয়েছিলেন আব্বাসীয় খলিফা। সেই উপাধিটা আমরা উল্লেখ করেছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে, তবু উত্তরটি মিলিয়ে নাও। উত্তরটি হচ্ছে সুলতানি আজম। সুলতানি আজম আব্বাসীয় খলিফা এই উপাধিটা প্রদান করেছিলেন ইলতুৎমিশকে। এবারে যে তোমাদের নিয়ম অনুসারে একক কাজ, যদি তোমরা শ্রেণীকক্ষে আসতে, এগুলি আমরা শ্রেণীকক্ষে আসলে আমরা এগুলি অবশ্যই এই পদ্ধতিতে কাজগুলো করতাম। তোমরা দেখো একক কাজ, এগুলো একাকী সমাধান করতে হবে। এখানে একক কাজ হিসাবে আমরা উল্লেখ করেছি বন্দেগানি চেহেলগানের উপর আলোকপাত করো। বন্দেগানি চেহেলগান 40 চক্র, এটি কে গঠন করেছিলেন, এটি কাদের নিয়ে গঠন করা হয় এবং কারা ছিলেন এই 40 চক্রের সদস্য, এটা সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করার জন্য বলা হয়েছে একক কাজ। এবং এখানে দেখো চিত্র, একাকী একজন শিক্ষার্থী এই সমাধান করবেন, এই জন্য একজন শিক্ষার্থী চিত্র আমরা এখানে প্রদান করেছি। এবারে দলগত কাজ, তোমরা শ্রেণীকক্ষে আসলে দলগতভাবে এই কাজগুলো করতে হতো। আমরা শ্রেণীকক্ষে কয়েকটি দলে বিভক্ত করি, দলগুলোর বিভিন্ন নাম দেওয়া হয়। এখানে অ্যাজ ফর এক্সাম্পল দুটি গ্রুপ এখানে করা হয়েছে। একটি গ্রুপের নাম হচ্ছে গোলাপ, আরেকটি গ্রুপের নাম হচ্ছে জবা। দুটি ফুলের নামে দুটি গ্রুপের নামকরণ করা হয়েছে। প্রথম গ্রুপ গোলাপ, তাদেরকে বলা হচ্ছে যে সুলতান ইলতুৎমিশের শাসন ব্যবস্থার একটি বিবরণ প্রস্তুত করো। এই বিবরণ প্রস্তুত করবে কারা? এই বিবরণ প্রস্তুত করবে গ্রুপ গোলাপ। আর গ্রুপ জবাকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সুলতান ইলতুৎমিশকে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন, বিশ্লেষণ করো। এই বিশ্লেষণ করবে জবা গ্রুপ, অর্থাৎ দুটি গ্রুপে বিভক্ত হয়ে এই দুটি প্রশ্নের সমাধান তারা করবে। এই জন্যে এখানে কয়েকজন মানে 7 জনের একটি চিত্র দেখানো হচ্ছে। এই 7 জনকে দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছে। একটি গ্রুপে 4 জন, অন্য গ্রুপে 3 জন। যদি 8 জন হতো 4 জন করে হতো, এটা তোমরা বুঝতেই পারছো। এবারে বাড়ির কাজ হচ্ছে
বাড়িতে একাকী এটা সমাধান করতে হবে অত্যন্ত মনোযোগ সহকারে চিন্তা করে। এই জন্য এই চিত্রে এখানে দেখানো হয়েছে যে সুলতান ইলতুৎমিশের রাজত্বকাল আলোচনা করো। তোমরা বাড়িতে বসে এটার সমাধান করবে সুলতান ইলতুৎমিশের রাজত্বকাল সম্পর্কে। ধন্যবাদ। এবারে দেওয়ার পালা। আজকের ক্লাস এ পর্যন্ত, আজকের পাঠদান এ পর্যন্ত। এবারে ধন্যবাদ দেওয়ার পালা। তবে ধন্যবাদ দেওয়ার আগে ধন্যবাদ অবশ্যই দেব সুন্দর চিত্রের মাধ্যমে। এখানে আমাদের যে একটি অত্যন্ত সুস্বাদু ফল আমের চিত্র এখানে দেখা যাচ্ছে, খুবই সুন্দর। তবে ধন্যবাদ দেওয়ার আগে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আবারও বলবো, তোমরা যে যেখানে যেভাবে অবস্থান করছো ভালো থাকো, বাড়িতে থাকো, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, পরিবারের অন্যান্য সদস্যদের পরিচ্ছন্ন থাকতে উৎসাহিত করো। ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পাবলিক পরীক্ষা সেগুলো শুরু হয়ে গেছে। তোমাদের পরীক্ষাগুলো যথারীতি হবে ইনশাল্লাহ, এবং আমরা আশা করছি তোমরা অতি শীঘ্রই তোমাদের শ্রেণীকক্ষে ফিরে আসতে পারবে। আর অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত একান্ত প্রয়োজনে বাইরে যেতে হলে অবশ্যই ভালো মানের মাস্ক ব্যবহার করবে। আর ইতিমধ্যে যারা প্রাণঘাতী কোভিড-19 মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত আমরা সবাই মিলে কামনা করছি, এবং যারা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতা কামনা করছি। সেই সাথে কামনা করি আল্লাহ যেন বাংলাদেশ সহ গোটা বিশ্ববাসীকে এই করোনার বিপর্যয় থেকে অচিরেই মুক্তি দেন। I wish Allah to save the whole world, including Bangladesh, from this catastrophe soon. Thanks everyone. See you soon.